নমস্কার বন্ধুরা। আমাদের জীবনের পথচলা বড়ই অদ্ভুত, তাই না? কখন যে নিয়তির এক ঝাপটায় সাজানো সংসার তাসের ঘরের মতো ভেঙে চুরমার হয়ে যায় তা আমরা কেউ বলতে পারি না। সিথির সিঁদুর যখন মুছে যায়, হাতের শাখা যখন ভেঙে চুরমার হয়ে যায়, তখন একজন নারীর পৃথিবীটা কতটা অন্ধকার হয়ে যেতে পারে তা কেবল সেই নারীই বোঝে। কিন্তু ভাবুন তো একবার, সেই অন্ধকার যদি আরও গভীর হয়, যদি সমাজ, পরিবার আর পরিস্থিতির চাপে সেই নারীকে এমন এক সিদ্ধান্ত নিতে বাধ্য করা হয় যা তার আত্মাকে ছিন্নভিন্ন করে দেয়, যদি নিজের স্বামীর স্মৃতিচিহ্ন বুকে নিয়ে তাকে বসতে হয় তারই ছোট ভাইয়ের পাশে বিয়ের পিঁড়িতে। আজ আমরা আপনাদের শোনাব তেমনি এক মেয়ের গল্প। তার নাম নীলা। এই গল্প শুধু নীলার একার নয়, এই গল্প আমাদের সমাজের সেই সমস্ত বিধবাদের যাদের ব্যক্তিগত শোক আর ইচ্ছের চেয়েও বড় করে দেখা হয় পারিবারিক সম্মান আর তথাকথিত ভবিষ্যতের নিরাপত্তাকে। এই গল্প এক নারীর আত্মসম্মান আর অস্তিত্বের লড়াইয়ের। তাহলে আসুন, আজ আমরা ডুব দিই নীলার জীবনের সেই অথৈ সাগরে, যেখানে ঢেউয়ের পর ঢেউ এসে তাকে ঠেলে দিয়েছে এক কঠিন বাস্তবতার দিকে। গল্পটি শেষ পর্যন্ত শুনবেন, কারণ এর প্রতিটা বাঁকে লুকিয়ে আছে আমাদের সমাজের জন্য এক গভীর শিক্ষা। চলুন শুরু করা যাক আজকের পর্ব, বিধাতার লিখন। আকাশটা সেদিনও ঠিক আজকের মতোই নীল ছিল। নীলার মনে হয় এই তো সেদিনের কথা। রাহুল অফিস থেকে ফেরার পথে তার জন্য একগোছা বেলি ফুল নিয়ে এসেছিল। ফুলের ঘ্রাণে সারাটা ঘর করছিল। 5 বছরের ছোট্ট ছেলে আপন তখন বাবার গলা জড়িয়ে ধরে আদুরে গলায় বলছিল, বাবা, মার জন্য ফুল এনেছ, আমার জন্য কি এনেছ? রাহুল হো হো করে হেসে উঠে পকেট থেকে একটা ছোট্ট গাড়ির বাক্স বের করে দিয়েছিল। ছেলের হাসিতে যেন পুরো পৃথিবীটা আলোকিত হয়ে উঠত তাদের। নীলার জীবনটা ছিল এমনই এক সাজানো বাগান। ভালোবাসা, বিশ্বাস আর ছোট ছোট আনন্দে ভরা এক পরিপূর্ণ সংসার। 19 বছর বয়সে এই বাড়িতে বউ হয়ে এসেছিল নীলা। রাহুল ছিল তার স্বামী, বন্ধু, পথপ্রদর্শক, সবকিছু। এই 12 বছরের সংসারে নীলা কখনো এক মুহূর্তের জন্য নিরাপত্তাহীনতায় ভোগেনি। রাহুলের প্রশস্ত বুকে মাথা রেখে সে নিশ্চিন্তে ঘুমাত। কিন্তু নিয়তির খেলা বোঝা বড় দায়। সেই কালরাত্রির কথা মনে পড়লে আজও নীলার শরীরটা বরফের মতো ঠান্ডা হয়ে যায়। সেদিন ছিল তাদের 13তম বিবাহবার্ষিকী। নীলা নিজের হাতে পায়েস রান্না করেছিল, রাহুলের পছন্দের ইলিশ ভাপাও হয়েছিল। আপনকে সাজিয়ে দিয়ে সে নিজেও একটা নীল শাড়ি পরে রাহুলের জন্য অপেক্ষা করছিল। কিন্তু রাত বাড়লেও রাহুল ফেরে না। ফোনটাও সুইচড অফ। বুকের ভেতরটা কেমন যেন একটা অজানা আশঙ্কায় মোচ দিয়ে উঠছিল। রাত প্রায় 11টা নাগাদ ফোনটা এসেছিল। একটা অচেনা নম্বর থেকে। ফোনের ওপাশের কণ্ঠস্বরটা নির্লিপ্তভাবে জানিয়ে দিয়েছিল এক মর্মান্তিক খবর, হাইওয়েতে একটা ট্রাকের সাথে রাহুলের বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। স্পট ডেড। একটা মাত্র বাক্য। আর তাতেই নীলার সাজানো বাগানটা এক মুহূর্তে মরুভূমি হয়ে গিয়েছিল। পায়ের তলার মাটি সরে গিয়েছিল, মাথার উপরের আকাশটা যেন ভেঙে পড়েছিল তার উপর। পরের কয়েকটা দিন কিভাবে কেটেছে নীলার কিচ্ছু মনে নেই। সবটা যেন একটা দুঃস্বপ্নের মতো। সাদা থান কাপড়, শূন্য স্মৃতি, ভাঙা শাখা, এই যেন হয়ে উঠল তার নতুন পরিচয়। যে বাড়িতে সে একদিন রানীর মতো পা রেখেছিল, সেই বাড়িতেই সে হয়ে গেল এক অভিশপ্ত জীবনের প্রতীক। শোকের প্রথম ধাক্কাটা কাটিয়ে ওঠার পর নীলা বুঝতে পারল, তার লড়াইটা সবে শুরু হয়েছে। ছোট্ট আপন বারবার জিজ্ঞেস করে, মা, বাবা কবে অফিস থেকে আসবে? এই প্রশ্নের কোনো উত্তর নীলার কাছে নেই। সে শুধু ছেলেকে বুকে জড়িয়ে ধরে নিঃশব্দে কাঁদে। রাহুলের মা, নীলার শাশুড়ি, প্রথম দিকে ছেলের শোকে পাথর হয়ে গিয়েছিলেন। কিন্তু ধীরে ধীরে তিনি বাস্তবতার মুখোমুখি হলেন। বাড়ির বড় ছেলে নেই, সংসারের হালকে ধরবে। তার চেয়েও বড় চিন্তা, যুবতী বিধবা বউ আর তার নাবালক নাতি, এদের ভবিষ্যৎ কি? সমাজের আনাগোনা বাড়তে লাগল। পাড়া প্রতিবেশী, দূরসম্পর্কের আত্মীয়রা সম্বেদনা জানাতে এসে এমন কিছু কথা শুনিয়ে দিয়ে যেত যা নীলার ক্ষতবিক্ষত বুকে নুনের ছিটের মতো লাগত। আহা, কচি বয়সে কপালটা পুড়ল মেয়েটার। এখন এই বাচ্চাটাকে নিয়ে বাকি জীবনটা চলবে কি করে? শাশুড়ি তো একা মানুষ, এই বয়সে আর কত দেখবেন? এইসব কথাগুলো তীরের মতো বিদ্ধ নীলার বুকে। সে শিক্ষিত মেয়ে, একটা মাস্টার্স ডিগ্রি আছে তার। সে ভেবেছিল এই শোক কাটিয়ে উঠে একটা চাকরি খুঁজে নেবে, নিজের পায়ে দাঁড়িয়ে আপনকে মানুষের মতো মানুষ করবে। রাহুলের স্মৃতি নিয়েই সে বাকি জীবনটা কাটিয়ে দেবে। কিন্তু তার ভাবনা আর সমাজের ভাবনার মধ্যে যে আকাশপাতাল তফাত, তা সে টের পেল রাহুলের শ্রাদ্ধের 21 দিন পর। সেদিন রাতে খাওয়ার পর শাশুড়ি নীলাকে নিজের ঘরে ডাকলেন।
ঘরে তখন রাহুলের কাকা, মামা আর ছোট ভাই আকাশও উপস্থিত ছিল। নীলার বুকটা আরেকবার কেঁপে উঠল। সবাই এমন গম্ভীর হয়ে বসে আছে যেন কোনো রায় ঘোষণা হবে। শাশুড়িমা কোনো ভূমিকা না করেই সরাসরি বিষয়ে এলেন। তিনি কান্না জড়ানো গলায় বললেন, বৌমা, যা হওয়ার তা তো হয়েই গেছে। এখন তো আমাদের ভবিষ্যতের কথা ভাবতে হবে। তুই একা, সঙ্গে এইটুকু একটা বাচ্চা, একা একা এই জীবনটা চালাবি কি করে? নীলা মৃদুস্বরে বলল, মা, আমি একটা চাকরির চেষ্টা করব। আমার ছেলেকে আমি মানুষ করে তুলব। আপনাদের কোনো চিন্তা করতে হবে না গি। রাহুলের কাকা কেশে গলা পরিষ্কার করে বললেন, চাকরি করবি বললেই তো হলো না। এসব ভালো না। একা একটা মেয়ে বাইরে কাজ করবে, হাজারটা লোক হাজারটা কথা বলবে। আর এই বাচ্চাটা বাবার স্নেহ ছাড়া বড় হবে। লোকে যখন জিজ্ঞেস করবে তোমার বাবা কই, তখন কি উত্তর দেবে ও? কথাগুলো নীলার আত্মসম্মানে আঘাত করল। সে শক্ত হয়ে বলল, রাহুলের স্মৃতি আমার আর আপনার বেঁচে থাকার জন্য যথেষ্ট। আমি কারো করুণা চাই না গি। তখনই বোমাটা ফাটালেন শাশুড়ি। তিনি নীলার হাত ধরে বললেন, আমরা তোর ভালোই চাই মা। আমরা সবাই মিলে একটা সিদ্ধান্ত নিয়েছি। এই বাড়ির সম্পদ, এই বাড়ির নাতি এই বাড়িতেই থাকবে। তুইও আমাদের মেয়ে। তাই আমরা ঠিক করেছি আকাশের সাথে তোর বিয়ে দেব গো। কথাটা শুনে নীলার মনে হলো তার কানের মধ্যে কেউ যেন গরম সিসা ঢেলে দিল। সারা শরীর অবশ হয়ে গেল। সে ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল আকাশের দিকে। আকাশ, যে তাকে সবসময় বৌদি বলে সম্মান করত, রাহুলের সবচেয়ে আদরের ছোট ভাই, সে মাথা নিচু করে বসে আছে। তার ফর্সা মুখটা লজ্জায় নাকি অস্বস্তিতে লাল হয়ে আছে। নীলার গলা দিয়ে স্বর ফুটছিল না। কয়েক মুহূর্ত পর সে প্রায় চিৎকার করে বলল, এটা আপনারা কি বলছেন মা? তিনি আমার দেওর, রাহুলের ভাই। আমি তাকে কিভাবে গু? কথা শেষ করতে পারল না নীলা। শাশুড়ি তাকে থামিয়ে দিয়ে বললেন, এইভাবে দেখছিস কেন? সে তোর দেওর ঠিকই, কিন্তু সে তোকে আর তোর ছেলেকে একটা পরিচয় দেবে। আপন একটা বাবা পাবে। তুই একটা আশ্রয় পাবি। এর চেয়ে ভালো সমাধান আর কি হতে পারে? নাকি তুই চাস এই বাড়ি, এই সংসার ছেড়ে পথে পথে ঘুরতে? রাহুলের মামা যোগ করলেন, দেখো মা, আবেগের কথা নয়, বাস্তবটা বোঝো। সমাজ একটা বিধবা মেয়েকে ভালো চোখে দেখে না। পদে পদে তোমাকে কথা শুনতে হবে। কিন্তু বিয়েটা হয়ে গেলে সব বন্ধ হয়ে যাবে। আকাশ ছেলেটাও ভালো। নিজের দাদার সংসারটা সে সামলে নেবে, এর চেয়ে বড় পুণ্যের কাজ আর কি আছে? প্রত্যেকটা শব্দ নীলার আত্মাকে ছুরির মতো ফালা ফালা করে দিচ্ছিল। রাহুলের জায়গায় অন্য কাউকে, বিশেষ করে তারই ভাইকে, কল্পনা করাটাও তার কাছে মৃত্যুর সমান। সে কান্নায় ভেঙে পড়ল। হাত জোর করে বলল, আমার উপর এই অত্যাচার করবেন না। আমি রাহুলের স্মৃতি নিয়ে বেঁচে থাকতে চাই। আমাকে আমার মতো থাকতে দিন, দয়া করুন গো। কিন্তু তার কান্নার কোনো দাম সেই ঘরে উপস্থিত কারো কাছেই ছিল না। তাদের কাছে এটা ছিল পরিবারের সম্মান, সম্পত্তি আর বংশধরকে রক্ষা করার একমাত্র উপায়। আবেগ বা একজন নারীর ব্যক্তিগত ইচ্ছার সেখানে কোনো স্থান ছিল না। আকাশ একবার শুধু মুখ তুলেছিল। তার চোখে ছিল অসহায়ত্ব। সে মৃদুস্বরে বলেছিল, মা, বৌদি যদি রাজি না থাকে তাহলে জোর করে গিয়ে। তার কথা শেষ হওয়ার আগেই তার মা ধমক দিয়ে উঠলেন, চুপ কর তুই। তুই কি বুঝিস সংসারের? তোর দাদার আমানত তার ছেলে। তাকে রক্ষা করা তোর দায়িত্ব না? দাদার প্রতি তোর কোনো কর্তব্য নেই? মায়ের ধমকে আকাশ আবার চুপ করে গেল। সে হয়তো নিজেও এই পরিস্থিতির শিকার। পরিবারের চাপে সেও হয়তো এই অন্যায় সিদ্ধান্ত মেনে নিতে বাধ্য হচ্ছে। সেই রাতটা ছিল নীলার জীবনের সবচেয়ে অন্ধকার রাত। সে নিজের ঘরে দরজা বন্ধ করে সারারাত কেঁদেছিল। রাহুলের ছবিটা বুকে জড়িয়ে ধরে বারবার বলছিল, ওগো, তুমি কোথায় গেলে? দেখো এরা আমার সাথে কি করছে। আমি যে আর পারছি না গি। পরের কয়েকটা দিন নীলার উপর দিয়ে যেন ঝড় বয়ে গেল। তাকে বোঝানো, ভয় দেখানো, আবেগ দিয়ে দুর্বল করার কোনো চেষ্টাই বাকি রাখা হলো না। সবচেয়ে বড় অস্ত্র হিসেবে ব্যবহার করা হলো তার ছেলে আপনকে। শাশুড়ি একদিন আপনকে কোলে নিয়ে নীলার সামনে এসে দাঁড়ালেন। বললেন, তুই যদি এই বিয়েতে রাজি না হোস তাহলে তুই এই বাড়ি থেকে চলে যেতে পারিস। কিন্তু আপন কোথাও যাবে না। সে তার বাবার বংশের প্রদীপ। সে এই বাড়িতেই থাকবে। তুই কি চাস তোর ছেলে মা ছাড়া বড় হোক? এই কথাটা শোনার পর নীলার পৃথিবীটা দ্বিতীয়বারের জন্য ভেঙে পড়ল।
একদিকে স্বামীর স্মৃতি আর নিজের আত্মসম্মান, আর অন্যদিকে তার নারীছেঁড়া ধন, তার একমাত্র সন্তান। কোনটাকে বাঁচবে সে? আপনাকে ছাড়া এক মুহূর্ত বাঁচার কথা সে কল্পনাও করতে পারে না। তাকে কোণঠাসা করে ফেলা হয়েছিল। তার পালানোর সব পথ বন্ধ। সে বুঝতে পারছিল এই লড়াইয়ে সে একা। তার পাশে দাঁড়ানোর মতো কেউ নেই। সমাজের এই কঠিন নিয়মগুলোর কাছে তার ব্যক্তিগত শোক, ভালোবাসা, ইচ্ছে সবকিছুই তুচ্ছ। অবশেষে সন্তানের মুখের দিকে তাকিয়ে নিজের ভাগ্যকে মেনে নিতে বাধ্য হল নীলা। এক সন্ধ্যায় যখন বাড়ির সবাই আবার তাকে ঘিরে ধরেছিল সিদ্ধান্তের জন্য, সে একটা ভাঙা, নিষ্প্রাণ গলায় শুধু একটা শব্দ উচ্চারণ করল, আমি রাজিউ। তার এই একটা কথায় সারা বাড়িতে যেন একটা স্বস্তির নিঃশ্বাস পড়ল। সবাই এটাকে নিজেদের জয় হিসেবে দেখল। কিন্তু কেউ দেখল না এই একটা শব্দ উচ্চারণ করতে গিয়ে নীলার ভেতরটা কিভাবে মরে গেল। বিয়ের দিন ঠিক হল। কোনো আড়ম্বর নেই, কোনো আয়োজন নেই। শুধু রেজিস্ট্রি অফিসে গিয়ে একটা সই আর মন্দিরে গিয়ে পুরোহিতের সামনে কয়েকটা মন্ত্র উচ্চারণ। বিয়ের দিন সকালে নীলা আয়নার সামনে দাঁড়িয়েছিল। পরনে একটা সাধারণ শাড়ি, স্মৃতিশূন্য, হাতে কোনো অলংকার নেই। তার মনে হচ্ছিল সে যেন নিজের মৃত্যুদণ্ড কার্যকর হতে দেখতে যাচ্ছে। রাহুলের ছবিটার দিকে তাকিয়ে সে মনে মনে বলল, আমায় ক্ষমা করো। আমি আমার ছেলেকে হারাতে পারব না। তুমি যেখানেই থাকো জেনে রেখো, আমার হৃদয়ে তুমি ছাড়া আর কারো স্থান কোনোদিন হবে না। গি আকাশের অবস্থাও ভালো ছিল না। তার মুখেও কোনো আনন্দ ছিল না। সেও যেন একটা দায়িত্ব পালন করতে এসেছে যার জন্য সে প্রস্তুত নয়। নিয়তির কি নির্মম পরিহাস! যে দেওরকে নীলা নিজের ছোট ভাইয়ের মতো স্নেহ করত, যার বিয়ের জন্য সে মেয়ে দেখছিল, আজ তারই পাশে তাকে দাঁড়াতে হচ্ছে নিজের স্বামী হিসেবে তাকে গ্রহণ করার জন্য। যে সিথিতে সে 12টা বছর ধরে রাহুলের নামে সিঁদুর পড়েছে, আজ সেখানে সিঁদুর উঠবে রাহুলেরই ভাইয়ের নামে। নীলার মনে হল বিধাতা হয়তো তার ভাগ্যটা লেখার সময় কলমটা একবারও থামাননি। একটার পর একটা কঠিন পরীক্ষা তিনি তার জন্য সাজিয়ে রেখেছেন। এই পরীক্ষা সে কিভাবে দেবে? এই নতুন সম্পর্ক, এই নতুন পরিচয় নিয়ে সে কিভাবে বাঁচবে? তার আর আকাশের ভবিষ্যৎ কোনো পথে এগোবে? আর ছোট্ট আপন, সে যখন বড় হয়ে সবটা জানবে, তখন সে কি তার মাকে মেনে নিতে পারবে? হাজারো প্রশ্ন নীলার মাথায় ঘুরপাক খাচ্ছিল, কিন্তু কোনোটারই উত্তর তার জানা ছিল না। সে শুধু জানত তার জীবনের এক অধ্যায়ের সমাপ্তি ঘটেছে এক মর্মান্তিক উপায়ে, আর শুরু হতে চলেছে আরও এক অনিশ্চিত যন্ত্রণাময় অধ্যায়। রেজিস্ট্রি অফিসের খসখসে কাগজে একটা সই আর মন্দিরের মূর্তির সামনে অনিচ্ছাকৃত কিছু মন্ত্র উচ্চারণ, এই ছিল নীলা আর আকাশের বিয়ে। এই অনুষ্ঠানে কোনো শঙ্খধ্বনি ছিল না, ছিল না কোনো উলুধ্বনি। ছিল শুধু কয়েকটা দীর্ঘশ্বাস আর একটা জমাট বাঁধা নীরবতা, যা বরফগলা নদীর মতো ভারী আর শীতল। যে ঘরটা একদিন নীলার কাছে স্বর্গের মতো ছিল, বিয়ের পর সেই ঘরে পা রাখতে গিয়ে তার দম বন্ধ হয়ে আসছিল। এই ঘরের প্রতিটি কোণায় রাহুলের স্মৃতি। দেয়ালে টাঙানো তাদের যুগল ছবিটা, রাহুলের পড়ার টেবিল, তার প্রিয় বইয়ের তাক, এমনকি তার ব্যবহার করা পারফিউমের আবছা গন্ধটাও যেন নীলাকে বিদ্রূপ করছিল। রাত নেমে এলো। নীলার জীবনের আরও একটি অন্ধকারতম রাত। আপন ততক্ষণে দাদির কাছে ঘুমিয়ে পড়েছে। নীলা পাথরের মূর্তির মতো বিছানার এক কোণে বসেছিল। একটু আগে আকাশ ঘরে ঢুকেছে। তার হাঁটাচলায় ছিল রাজ্যের জড়তা আর অস্বস্তি। নীলা একবারও তার দিকে তাকায়নি। কিছুক্ষণ পর আকাশের গলা শোনা গেল, আমি নিচে সোফায় শুচ্ছি। তোমার কোনো অসুবিধা হবে না গি? নীলা চমকে তাকালো। আকাশ একটা বালিশ আর চাদর হাতে নিয়ে দরজার দিকে এগিয়ে যাচ্ছে। তার চোখে মুখে অপরাধবোধের ছায়া। নীলা কিছু বলল না, শুধু দেখল আকাশ নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে গেল। দরজাটা বন্ধ হওয়ার সাথে সাথেই নীলা কান্নায় ভেঙে পড়ল। এই লোকটা তার স্বামী, অথচ তাদের মধ্যে ন্যূনতম কোনো সম্পর্ক নেই, আছে শুধু একরাশ দূরত্ব আর মজবুরি। আকাশ তাকে স্পর্শ করেনি, তার উপর কোনো অধিকার খাটানোর চেষ্টা করেনি। এই ব্যবহারটা নীলার কাছে অপ্রত্যাশিত ছিল। সে ভেবেছিল হয়তো তাকে আরও কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে। কিন্তু আকাশের এই সম্মানজনক দূরত্ব তাকে আরও বেশি করে রাহুলের কথা মনে করিয়ে দিচ্ছিল। রাহুল থাকলে হয়তো জড়িয়ে ধরে বলতো, কিচ্ছু ভেবো না, আমি তো আছি। দিনগুলো এভাবেই কাটতে শুরু করল। একটা অদ্ভুত নিয়ম তৈরি হয়ে গিয়েছিল তাদের মধ্যে। তারা একই ছাদের নিচে থাকে, একই খাবার টেবিলে খায়, কিন্তু তাদের মধ্যে কথা হয় না বললেই চলে। যদি কিছু বলার দরকার হয়, তা হয় আপনকে নিয়ে অথবা বাড়ির অন্য কোনো কাজ নিয়ে।
আকাশ রোজ সকালে অফিসে যায়, রাতে ফেরে। নিজের প্লেটে খাবার বেড়ে নিয়ে চুপচাপ খেয়ে নিজের জন্য বরাদ্দ করা নিচের তলার ছোট ঘরটায় চলে যায়। রাহুলের ঘরটা আগের মতোই নীলার রয়ে গেছে, কিন্তু শাশুড়ি আর বাড়ির অন্য লোকেদের চোখে এই নীরবতা কাটার মতো বীজ ছিল। তিনি প্রায়ই নীলাকে আড়ালে ডেকে বলতেন, এভাবে আর কতদিন চলবে বৌমা? যা হওয়ার হয়ে গেছে, এখন মানিয়ে নাও। আকাশ ছেলেটা তো খারাপ না, ওকে একটু বোঝার চেষ্টা করো, সংসারটাকে এগিয়ে নিয়ে যাও। নীলার কাছে এই কথাগুলো বিষের মতো লাগত। এগিয়ে নিয়ে যাওয়া মানে কি? রাহুলের স্মৃতি মুছে ফেলে আকাশকে স্বামী হিসেবে গ্রহণ করা? এটা তার পক্ষে অসম্ভব। একদিন দুপুরে শাশুড়ি আপনাকে শেখাচ্ছিলেন, দাদুভাই ওটা কাকা নয় বাবা, এবার থেকে বাবা বলে ডাকবে। আপন তার শিশুসুলভ সারল্য নিয়ে প্রশ্ন করল, কিন্তু আমার বাবা তো অফিসে গেছে। মা বলেছে তারা হয়ে আকাশে থাকে। শাশুড়ি ধমক দিয়ে বললেন, চুপ, ওসব কথা বলবে না, ইনিই তোমার বাবা। আড়াল থেকে সবটা শুনছিল নীলা। তার সারা শরীর রাগে অপমানে জ্বলে যাচ্ছিল। সে ছুটে এসে আপনাকে নিজের কোলে তুলে নিল। শাশুড়ির দিকে তাকিয়ে কঠিন গলায় বলল, মা, দয়া করে আমার ছেলের মাথাটা খারাপ করবেন না। ওর একজনই বাবা ছিল, আর সে রাহুল। আকাশ ওর কাকা, আর সারা জীবন তাই থাকবে। শাশুড়ি অবাক হয়ে গেলেন নীলার এই রুদ্রমূর্তি দেখে। তিনি বললেন, তুই কি পাগল হয়েছিস? লোকে শুনলে কি বলবে? বিয়ে দিয়েছি কি জন্য? যাতে ছেলেটা বাপের পরিচয় পায়। আর তুই? নীলা প্রায় চিৎকার করে বলল, আমার ছেলের পরিচয়ের জন্য আপনাদের ভাবতে হবে না। আমি এখনো মরে যাইনি। আর কোনোদিন যদি ওকে বাবা বলে ডাকার জন্য জোর করেছেন, আমি আপনাকে নিয়ে এই বাড়ি ছেড়ে চলে যাব। সেই প্রথম নীলা এত জোরে প্রতিবাদ করল। তার এই রূপে বাড়ির সবাই থমকে গিয়েছিল। সেদিন রাতে আকাশ যখন অফিস থেকে ফিরল, তার মা তাকে সবকিছু বলল। আকাশ শুধু নীরবে সবটা শুনল। খাওয়ার পর সে নিজে থেকেই নীলার ঘরে এলো। নীলা তখন আপনাকে ঘুম পাড়াচ্ছিল। আকাশকে দেখে সে শক্ত হয়ে গেল। আকাশ দরজার কাছ থেকেই ধীর গলায় বলল, বৌদি, আমি তোমাকে একটা কথাই বলতে এসেছি। মা যা বলেছে তার জন্য আমি দুঃখিত। আমি কোনোদিন রাহুলের জায়গা নেওয়ার চেষ্টা করব না, আর আপনাকেও আমি জোর করব না। ও আমাকে কাকা বলেই ডাকুক, তাতেই আমি খুশি। তুমি নিশ্চিন্তে থাকো গো। এই বলে আকাশ চলে গেল। নীলা অবাক হয়ে তার যাওয়ার পথের দিকে তাকিয়ে রইল। এই মানুষটার ভেতরে কি সত্যিই কোনো জটিলতা নেই, নাকি এটাও তার কোনো কৌশল? নীলার মন বিশ্বাস অবিশ্বাসের দোলায় দুলতে লাগল। তবে আকাশ তার কথা রেখেছিল। এরপর থেকে সে নিজে থেকেই আপনাকে কাকাভাই বলে ডাকত। আপনও তাকে পেয়ে খুব খুশি। মাঝে মাঝে আকাশ অফিস থেকে ফেরার পথে আপনার জন্য চকোলেট বা খেলনা নিয়ে আসত। একসাথে বসে কার্টুন দেখত। নীলা দূর থেকে সবটা দেখত, কিন্তু কোনো কথা বলত না। তার ভয় হতো এই সামান্য মেলামেশাটাও যদি তার মনকে দুর্বল করে দেয়। একদিন ঘটল এক দুর্ঘটনা। সেদিন ছিল ঝুম বৃষ্টি। আকাশ অফিস থেকে তখনও ফেরেনি। আপন খেলতে খেলতে সিঁড়ি দিয়ে নামার সময় পা পিছলে পড়ে গেল। তার কপাল ফেটে রক্তারক্তি কাণ্ড। নীলা ভয়ে আতঙ্কে চিৎকার করে উঠল। শাশুড়িও ছুটে এলেন। কিন্তু এই প্রবল বৃষ্টিতে একা একটা বাচ্চাকে নিয়ে হাসপাতালে যাওয়ার সাহস পাচ্ছিলেন না নীলা। ট্যাক্সি বা রিকশা কিছুই পাওয়া যাচ্ছিল না। নীলা পাগলের মতো হয়ে গিয়েছিল। আপন যন্ত্রণায় কাঁদছে, রক্ত পড়া বন্ধ হচ্ছে না। ঠিক সেই সময় কাকভেজা হয়ে বাড়িতে ঢুকল আকাশ। দৃশ্যটা দেখে সে এক মুহূর্তও দেরি করল না। নিজের ভেজা শার্টের তোয়াক্কা না করে আপনাকে কোলে তুলে নিল। নীলাকে বলল, বৌদি, তাড়াতাড়ি চলো, আমার বাইকেই যেতে হবে। নীলার তখন ভালোমন্দ বিচার করার মতো অবস্থা ছিল না। সে একটা ওড়না মাথায় দিয়ে আকাশের বাইকের পিছনে বসে পড়ল। আকাশ এত জোরে বাইক চালাচ্ছিল যে বৃষ্টির ফোঁটাগুলো সূচের মতো গায়ে বিঁধছিল। নীলা ভয়ে আর উত্তেজনায় আকাশকে নয়, বরং নিজের ছেলেকেই শক্ত করে জড়িয়ে ধরে বসেছিল। হাসপাতালে নিয়ে যাওয়ার পর আপনার কপালে 3টে সেলাই পড়ল। ডাক্তার বললেন, ভাগ্য ভালো যে চোখের উপর লাগেনি। চিন্তার কিছু নেই। সারাটা সময় আকাশ ছায়ার মতো পাশে ছিল। ডাক্তার দেখানো, ওষুধ কেনা, বিল মেটানো, সবকিছু সে একা হাতে সামলেছে। নীলা শুধু নীরের মতো বসেছিল আপনার পাশে। রাতে যখন তারা বাড়ি ফিরল, তখন অনেক রাত। আপন ক্লান্তিতে ঘুমিয়ে পড়েছে। নীলা তাকে বিছানায় শুইয়ে দিয়ে রান্নাঘরের দিকে গেল,
যদি কিছু গরম করা যায়। সে দেখল আকাশ টেবিলে মাথা রেখে বসে আছে। তার ভেজা জামাকাপড় তখনও পাল্টানো হয়নি। বৃষ্টির জল আর কপালে জমে থাকা ঘামে তাকে খুব ক্লান্ত দেখাচ্ছিল। নীলার ভেতরটা কেমন যেন করে উঠল। আজ যদি আকাশ সময়মতো না ফিরত তাহলে কি হতো, এটা ভেবেই তার শরীর ঠান্ডা হয়ে গেল। এই প্রথমবার রাহুলের মৃত্যুর পর তার মনে হল যে সে একা নয়। কেউ একজন ছিল তার পাশে, যে বিপদের সময় ঢাল হয়ে দাঁড়িয়েছে। সে এক কাপ গরম চা বানিয়ে আকাশের সামনে রাখল। আকাশ মুখ তুলে অবাক হয়ে তাকাল। বিয়ের পর এই প্রথম নীলা তার জন্য কিছু করল। নীলা মৃদু কিন্তু স্পষ্ট গলায় বলল, আজকের জন্য ধন্যবাদ। আপনি না থাকলে আমি কি করতাম জানি না গি। আকাশ একটা ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল, ধন্যবাদ কেন বৌদি? আপন তো আমারও ভাইপো। ওর জন্য এইটুকু করা তো আমার কর্তব্য। বৌদিকে ডাকটা শুনে নীলার ভেতরটা আবার মোচ দিয়ে উঠল। এই লোকটা আইনও তার স্বামী, কিন্তু মনে প্রাণে সে এখনও নিজেকে তার বৌদিই ভাবে। তার সম্মান এতটুকুও কমেনি। নীলা বলল, গিয়ে জামাকাপড় পাল্টে নিন, ঠান্ডা লেগে যাবে গু। আকাশ একটা ম্লান হাসি দিয়ে চায়ের কাপটা তুলে নিল। বলল, আচ্ছা গি। সেই রাতে নীলার ঘুম এলো না। সে রাহুলের ছবির দিকে তাকিয়ে মনে মনে বলল, তোমার ভাইটা সত্যিই তোমার মতোই দায়িত্ববান, জানো? আজ ও না থাকলে আমাদের খুব বড় বিপদ হয়ে যেত। আমি কি ভুল করছি ওকে এতটা দূরে সরিয়ে রেখে? আমি জানি না। আমার পথটা বড্ড অন্ধকার। তুমি আমাকে একটু আলো দেখাও প্লিজ গু। সেদিন রাতের পর থেকে নীলা আর আকাশের মধ্যকার বরফটা পুরোপুরি গলেনি, কিন্তু তার দেওয়ালে একটা ছোট্ট ফাটল ধরেছিল। নীলা আগের মতো আকাশকে এড়িয়ে চলত না। মাঝে মাঝে আপনার ব্যাপারে বা সংসারের টুকিটাকি বিষয়ে কথা বলত। আকাশও তার সীমারেখা বুঝত। সে কখনো নীলার ব্যক্তিগত পরিসরে ঢোকার চেষ্টা করত না। নদীর স্রোতের মতো সময় বয়ে চলে। নীলা আর আকাশের সেই অদ্ভুত নামহীন সম্পর্কের উপর দিয়েও কেটে গেল আরও 5টা বছর। তাদের সাজানো সংসারে এখন সবকিছুই নিয়মে বাঁধা। এই নিয়মের মধ্যে কোনো উষ্ণতা নেই, কিন্তু এক ধরনের নির্ভরযোগ্যতা আছে। আকাশ আর নীলার মধ্যেকার অদৃশ্য দেওয়ালটা আগের মতোই ছিল, কিন্তু তার উচ্চতা হয়তো কিছুটা কমে এসেছিল। তারা এখন আর আপনি কি বাগি বৌদি কি সম্বোধনে আটকে নেই। কখন যেন অজান্তেই একে অপরকে নাম ধরে ডাকতে শুরু করেছে। এটা কোনো পরিকল্পিত পরিবর্তন ছিল না, ছিল সময়ের দাবি। আপন এখন 10 বছরের এক দুরন্ত কিশোর। তার পৃথিবী জুড়ে আছে স্কুল, বন্ধু আর তার আকাশ কাকু। আকাশ তার কাছে শুধু কাকু নয়, তার বন্ধু, তার খেলার সাথী, তার টিচার। ছেলের এই নির্ভেজাল ভালোবাসা দেখতে দেখতে নীলার ভেতরটাও কেমন যেন নরম হয়ে আসছিল। সে দেখত অফিসের সব ক্লান্তি নিয়েও আকাশ বাড়ি ফিরে আপনার সাথে ক্রিকেট খেলতে নামে, তার আঁকার খাতা দেখে প্রশংসা করে, কিংবা কঠিন অঙ্কগুলো সহজ করে বুঝিয়ে দেয়। আকাশ তার পিতৃত্বের দায়িত্ব পালন করছিল কোনো আইনি বা সামাজিক অধিকার ছাড়াই, কেবলই এক ভালোবাসা আর কর্তব্যবোধ থেকে। রাহুলের ছবিটা আগের মতোই দেয়ালে টাঙানো ছিল। প্রতি রাতে ঘুমানোর আগে নীলা সেই ছবির সাথে কথা বলত। নিজের সারাদিনের গল্প, আপনার দুষ্টুমির কথা, এমনকি মাঝে মাঝে আকাশের ভালোমানুষির কথাও সে বলত। এটা ছিল তার অভ্যাস, তার বেঁচে থাকার অবলম্বন। সে আকাশকে সম্মান করত, তার প্রতি কৃতজ্ঞ ছিল, কিন্তু রাহুলের জায়গায় তাকে বসানোর কথা সে স্বপ্নেও ভাবতে পারত না। কিন্তু নিয়তি বোধহয় তাদের জন্য অন্য কিছু ভেবে রেখেছিল। সেদিন ছিল আপনার স্কুলের অ্যানুয়াল ফাংশন। অনুষ্ঠানে কি আমার পরিবার নিয়ে একটা বক্তৃতা দেওয়ার কথা ছিল আপনার। নীলা আর আকাশ দুজনেই গিয়েছিল। দর্শকাসনে বসে ছেলের জন্য অপেক্ষা করছিল তারা। আপন স্টেজে উঠল। খুব আত্মবিশ্বাসের সাথে বলতে শুরু করল তার পরিবারের কথা। সে তার মায়ের কথা বলল, দাদির কথা বলল। তারপর সে তার বাবার প্রসঙ্গ আনল। আপন বলল, আমার দুজন বাবা। একজন আমার জন্মদাতা বাবা, রাহুল চৌধুরী। তিনি এখন আকাশে থাকেন, তারা হয়ে আমাকে দেখেন। মা বলে তিনি খুব ভালো মানুষ ছিলেন। আর একজন আমার আকাশ কাকু। তিনি আমার বাবা নন, কিন্তু বাবার চেয়েও অনেক বেশি। আমার জ্বর হলে তিনি সারারাত জেগে থাকেন, আমার হোমওয়ার্ক করে দেন, আমার সাথে খেলেন। তিনি আমাকে কখনো বাবার অভাব বুঝতে দেন না। আমি আমার দুজন বাবাকেই খুব ভালোবাসি। কথাগুলো বলার সময় আপনার গলাটা আবেগে ভারী হয়ে এসেছিল। গোটা হলরুম তখন হাততালিতে ফেটে পড়ছে। কিন্তু নীলার কানে সেই হাততালির শব্দ ঢুকছিল না। তার মনে হচ্ছিল কেউ যেন তার বুকের ভেতরটা হাতুড়ি দিয়ে পিটিয়ে ভাঙছে।
আপনার সরল স্বীকারোক্তি আজ তাকে সমাজের কঠিনতম সত্যের সামনে দাঁড় করিয়ে দিয়েছে। সে এতদিন ধরে যে সত্যিটাকে আড়াল করার চেষ্টা করছিল, তার ছেলে সেই সত্যিটাকেই কত সহজভাবে গ্রহণ করে নিয়েছে। তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল। সে আর চোখে আকাশের দিকে তাকাল। আকাশও কাঁদছে, নিঃশব্দে, ঠোঁট চেপে। একজন 10 বছরের ছেলের কাছ থেকে পাওয়া এই স্বীকৃতি হয়তো তার বহু বছরের নীরব ত্যাগের সবচেয়ে বড় পুরস্কার ছিল। বাড়ি ফেরার পথটা ছিল অস্বাভাবিক রকমের চুপচাপ। নীলার ভেতরে একটা ঝড় চলছিল। সে কি করছে? একটা ভালো মানুষের জীবন সে এভাবে নষ্ট করে দিচ্ছে না তো? আকাশ তো চাইলে নিজের মতো করে সংসার করতে পারত। তারও তো নিজের একটা জীবন পাওয়ার অধিকার আছে। এই বাড়িতে সে যা করছে তা তো কেবল দায়িত্ব আর কর্তব্যের এক অদৃশ্য শৃঙ্খল। রাতে খাওয়ার পর শাশুড়ি নীলাকে নিজের ঘরে ডাকলেন। বিগত কয়েক বছরে তিনিও অনেক শান্ত হয়ে গেছেন। ছেলের শোকে আর পরিস্থিতির চাপে তিনি সেদিন যে কঠিন সিদ্ধান্ত নিয়েছিলেন, তার জন্য হয়তো মনে মনে অনুতপ্ত হতেন। তিনি নীলার মাথায় হাত রেখে বললেন, আজ আপনার কথাগুলো শুনেছিস বৌমা? একটা বাচ্চা যা বুঝতে পেরেছে তা আমরা বড়রা এতদিনেও বুঝিনি। আকাশ তার যৌবনের সেরা সময়টা তোদের জন্য বিলিয়ে দিল। ওর প্রতি কি তোর কোনো কর্তব্য নেই? আমি সেদিন জোর করে তোদের এক করেছিলাম, সেটা আমার ভুল ছিল। আজ আমি তোকে কোনো জোর করব না। শুধু বলবো, এবার একটু নিজের কথা ভাব, আকাশের কথাও ভাব। রাহুলের স্মৃতি তোর হৃদয়ে থাক, কিন্তু বর্তমানটাকে অস্বীকার করিস না, মা গি। শাশুড়ির কথায় নীলার শেষ প্রতিরোধটুকুও ভেঙে পড়ল। সেই রাতে সে প্রথমবার রাহুলের ছবির সামনে দাঁড়িয়ে প্রশ্ন করল, আমি কি ভুল করছি? আমি কি একটা অন্যায় করছি আকাশের সাথে? তুমিই বলো, আমার কি করা উচিত? আমি পথ দেখতে পাচ্ছি না গি। ছবিটা নির্বাক। উত্তর এলো তার নিজের ভেতর থেকেই। পরদিন সকালে আকাশ অফিসে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। নীলা এক কাপ চা নিয়ে তার সামনে দাঁড়াল। আকাশ কিছুটা অবাক হল। নীলা খুব শান্ত গলায় বলল, আজ আপনার সাথে আমার কিছু কথা ছিল। রাতে তাড়াতাড়ি ফিরতে পারবেন? আকাশ মাথা নেড়ে সম্মতি জানাল। সারাদিন অফিসে তার মন বসেনি। নীলা কি বলতে চায় এই ভেবেই সে অস্থির ছিল। রাতে খাওয়ার পর আপন ঘুমিয়ে পড়লে নীলা ছাদে গেল। কিছুক্ষণ পর আকাশও এলো। আকাশে সেদিন ছিল ভরা পূর্ণিমা। চাঁদের আলোয় চারপাশটা ভেসে যাচ্ছিল। নীলা আকাশের দিকে না তাকিয়ে বলতে শুরু করল, 7টা বছর হয়ে গেল। এই 7টা বছর আপনি আমার আর আপনার জন্য যা করেছেন তার কোনো প্রতিদান হয় না। আপনি একজন নিঃস্বার্থ ভালো মানুষ। আমি আপনার জীবনটা আর এভাবে নষ্ট করতে পারি না। আপনি মুক্ত আকাশ। আপনি নিজের জীবন নিয়ে নতুন করে ভাবতে পারেন। বিয়ে করে নিজের সংসার করতে পারেন। আমি বা আপনার পথে কোনো বাধা হয়ে দাঁড়াবো না গি। কথাগুলো বলার সময় নীলার গলা ধরে আসছিল। সে যেন নিজের বুকের একটা অংশ কেটে আলাদা করে দিচ্ছিল। আকাশ চুপ করে সবটা শুনল। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, মুক্ত? আমি কিসের থেকে মুক্ত হব নীলা? এই যে গত 7 বছর ধরে আমি একটা পরিবারের ছায়া পেয়েছি, আপনার কাকু ডাক শুনে দিন শুরু করেছি, তোমাদের ভালোমন্দের চিন্তা করেছি, এটাই তো আমার জীবন হয়ে গেছে। এই জীবনের বাইরে অন্য কোনো জীবনের কথা তো আমি ভাবতেই পারি না গি। সে নীলার দিকে ঘুরে দাঁড়াল। চাঁদের আলোয় তার চোখ দুটো চিকচিক করছিল। আমি জানি আমি কোনোদিন রাহুলের জায়গা নিতে পারব না। সেই চেষ্টা আমি কোনোদিন করিওনি, আর করবও না। সে তোমার ভালোবাসা, তোমার স্বামী। তার জায়গাটা তার কাছেই থাক। কিন্তু আমি কি তোমাদের বন্ধু, তোমাদের অভিভাবক হয়ে বাকি জীবনটা কাটাতে পারি না? আমাদের এই সম্পর্কটার হয়তো সমাজ বা অভিধানে কোনো নাম নেই, কিন্তু এর মধ্যে সম্মান আছে, বিশ্বাস আছে, নির্ভরতা আছে। আমার জন্য এটাই যথেষ্ট। তুমি যদি আমাকে চলে যেতে বলো, আমি চলে যাব। কিন্তু জেনে রেখো, আমার পৃথিবীটা শূন্য হয়ে যাবে গু। আকাশের প্রতিটি কথা নীলার হৃদয়ের গভীরে গিয়ে আঘাত করছিল। সে বুঝতে পারছিল এই সম্পর্কটা শুধু একতরফা ত্যাগের নয়। এই সম্পর্কের মায়া আর বাঁধনে আকাশও জড়িয়ে গেছে। নীলার চোখ দিয়ে অঝরে জল পড়ছিল। সে কান্না মিশ্রিত গলায় বলল, কিন্তু লোকে কি বলবে? এই নামহীন সম্পর্কের কি পরিচয়? আকাশ নীলার দিকে এক পা এগিয়ে এলো। খুব নরম করে বলল, লোকে তো সেদিনও অনেক কথা বলেছিল, যেদিন আমাদের বিয়ে হয়েছিল। আবার সেদিনও বলবে, যেদিন আমরা আলাদা হয়ে যাব। লোকের কথা ভেবে কি জীবন চলে নীলা? আমাদের পরিচয় আমাদের কাজেই তৈরি হবে। আমরা স্বামী স্ত্রী হয়ে বাঁচতে পারিনি,
কিন্তু আমরা আপনার সেরা বাবা মা হয়ে তো বাঁচতে পারি। আমরা একে অপরের সবচেয়ে ভালো বন্ধু হয়ে তো থাকতে পারি। আমাদের এই বিশ্বাস আর বন্ধুত্বের চেয়ে বড় পরিচয় আর কি হতে পারে? আকাশের কথায় নীলা তার সব প্রশ্নের উত্তর খুঁজে পেল। সে মুখ তুলে আকাশের চোখের দিকে তাকাল। সেই চোখে সে কোনো অধিকার দেখল না, দেখল একরাশ নির্ভরতা আর সম্মান। নীলা তার শাড়ির আঁচল দিয়ে চোখ মুছল। তার মুখে ফুটে উঠল এক স্নিগ্ধ শান্ত হাসি। বলল, চলুন, আপনার জীবনটা আমরা দুজনে মিলেই সাজিয়ে দিই গু। চলুন কি নয়? আকাশ মৃদু হেসে শুধরে দিল, চলো গু। সেই রাতে চাঁদটা যেন আরও বেশি উজ্জ্বল হয়ে উঠেছিল। নীলা বা আকাশ কেউ কাউকে ভালোবাসার কথা বলেনি, কোনো রোমান্টিক প্রতিশ্রুতি দেয়নি। কিন্তু তারা দুজনেই জানত তাদের জীবনের এক নতুন অধ্যায় শুরু হল। এটা প্রেমের অধ্যায় নয়, এটা পরম বন্ধুত্বের, পারস্পরিক শ্রদ্ধার আর এক পবিত্র অংশীদারিত্বের অধ্যায়। সমাজ যে সম্পর্কটা তাদের উপর চাপিয়ে দিয়েছিল, তারা সেই সম্পর্কটাকে নিজেদের মতো করে এক নতুন সংজ্ঞা দিল। রাহুলের স্মৃতি নীলার হৃদয়ে চিরকাল অম্লিন হয়েই থাকবে, কিন্তু আকাশের দেওয়া সম্মান আর বন্ধুত্ব তার বাকি জীবনটা চলার পথের পাথে হয়ে উঠবে। এই গল্পটা হয়তো কোনো প্রথাগত প্রেমের গল্প নয়। এই গল্পটা হলো পরিস্থিতির চাপে ভেঙে যাওয়া দুটো মানুষের ঘুরে দাঁড়ানোর গল্প। এই গল্প আমাদের শেখায়, প্রত্যেকটা সম্পর্কের নাম বা সামাজিক স্বীকৃতি থাকতে হবে, এমন কোনো কথা নেই। কিছু সম্পর্ক টিকে থাকে বিশ্বাসে, সম্মানে আর নিঃস্বার্থ কর্তব্যবোধে। নীলা আর আকাশের নামহীন সম্পর্কটা ছিল তেমনি এক সম্পর্কের প্রতিচ্ছবি, যা হয়তো সামাজিক সংজ্ঞার মধ্যবে, কিন্তু মানবিকতার মাপকাঠিতে এক উজ্জ্বল দৃষ্টান্ত। যদি এই গল্পটি আপনাকে স্পর্শ করে থাকে, তাহলে পরবর্তী ঘটনা শোনার জন্য অপেক্ষা করুন গু। আর বন্ধুরা, আমাদের এই ইউটিউব চ্যানেলে ভালো ভালো গল্প শুনতে হলে প্লিজ এখনই সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী পর্ব মিস করবেন না গে।